আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তদন্ত করবে দুদক। এরপর জানিয়ে দিব, শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু। শিক্ষার্থীদের আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এদিকে 7 ব্যাংকে সালমান এফ রহমানের ঋণ 36,000 কোটি টাকা, মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের আইন। জানিয়ে দিব, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 140 কোটি ভারতীয় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আজ দিল্লির লালকেল্লায় দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব কথা বলেন মোদী। এবারে জানিয়ে দিব, বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। এবং সর্বশেষ জানিয়ে দিব, হেলিকপ্টার থেকে গুলিতে শিশুদের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের রুল। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হেলিকপ্টার থেকে গুলিতে শিশুদের নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না, তা নিহত শিশুদের পরিবারকে একটি ক্ষতিপূরণের বিষয় জানানো হবে না কেন, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ সময় বলা হয়েছে, নিহত শিশুদের পরিবারকে 1 কোটি টাকা করে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, এ বিষয়ে আগামী 5 সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত। এই দিনের মধ্যে এ বিষয়ে জানাতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। আর বন্ধুরা, এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন বন্ধুরা, এই সংবাদটি আপনি কোন স্থান থেকে বা বিশ্বের কোন দেশ থেকে দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বিরুদ্ধে তদন্ত করবে দুদক। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার 15 আগস্ট দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত মঙ্গলবার 13 আগস্ট আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী, পরিবার ও মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। বিএফআইইউ এর পক্ষ থেকে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আসাদুজ্জামান খান তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে সাপি মুদ্রাসির খান ও মেয়ে সাপিয়া তাসনিম খানের নামে থাকা সব ধরনের ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাব বন্ধ থাকবে। চিঠিতে আসাদুজ্জামান খান তার পরিবারের নাম ও জাতীয় পরিচয় পত্রের তথ্য দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আগামী 30 দিনে এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না সংশ্লিষ্টরা। প্রয়োজনে জব্দ রাখার সময় আরও বাড়ানো হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু। শিক্ষার্থীদের আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার 15 আগস্ট বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী গাজী এমএইচ তামিম। তিনি জানান, গতকাল বুধবার রাতেই তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। 7 দিনের মধ্যে এই তদন্তের অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে। এদিকে তদন্ত সংস্থার উপপরিচালক প্রশাসন ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান জানান, অভিযোগটি নিবন্ধন বইয়ে নিবন্ধনভুক্ত করা হয়েছে। এই নিবন্ধনের অর্থ মামলা হয়েছে। আমরা তদন্ত কাজও শুরু করে দিয়েছি, আপাতত পেপার ওয়ার্ক করছি। এর আগে বুধবার দুপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ শ্যামের বাবা মোহাম্মদ বুলবুল কবির
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা লিখিত অভিযোগ করেন। তদন্ত সংস্থার উপপরিচালক প্রশাসন ও তদন্ত কর্মকর্তা অভিযোগটি গ্রহণ করেন। পরে তা অভিযোগ নিবন্ধন বইয়ে নিবন্ধন করা হয়। শেখ হাসিনার সঙ্গে অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তারা হলেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এছাড়াও এই তালিকায় আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ। পাশাপাশি নাম উল্লেখ না করে শেখ হাসিনা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা সংসদের বিরুদ্ধে আইন অনুগামী ব্যবস্থা নেওয়া হয়েছে আবেদনে। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনাগুলো বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। এসব ঘটনার তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। 7 ব্যাংকে সালমানের ঋণ 36,000 কোটি টাকা। শর্ত সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি 7টি ব্যাংক থেকে নামে বেনামে 36,000 কোটি টাকা ঋণ নিয়েছে। এসব ঋণ নেওয়ার ক্ষেত্রে মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের কোনো আইন, পর্যাপ্ত জামানত নেই অধিকাংশ ঋণে, আবার বছরের পর বছর ঋণের অর্থ পরিশোধ না করে বারবার করছে পূর্ণ তফসিল। সব মিলে ব্যাংক খাতে ত্রাসের রাজস্ব কায়েম করেছে প্রধানমন্ত্রীর সাবেক এই বিনিয়োগ উপদেষ্টা। রাজনৈতিক বিবেচনায় এমন সুবিধা দেয়া হয়েছে বলেও জানা গেছে। এসব অপরাধ যেন চুপ ছিল বাংলাদেশ ব্যাংক, তাই এসব ঋণ এখন ঝুঁকি সৃষ্টি করেছে। অধিকাংশ ঋণই খেলাপির ঝুঁকি রয়েছে। জনতা ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ। সালমান এফ রহমান রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ বের করেছেন। এই ব্যাংকে বেশিরভাগ ঋণই ছিল তার বেনামি। এতদিন তার নামে জনতা ব্যাংকে থাকা ঋণ 10,000 কোটি টাকা দেখিয়ে আসছিল। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তার 29 প্রতিষ্ঠানে ফান্ডে ও নন ফান্ডে 21,681 কোটি টাকার ঋণের তথ্য বেরিয়ে আসে। 2023 সালে জনতা ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটিতে সালমান এফ রহমানের 2 প্রতিষ্ঠানে 23,070 কোটি টাকার ঋণ স্থিত দাঁড়িয়েছে। এর মধ্যে বেক্সিমকো গ্রুপের 20,752 কোটি টাকা, ফান্ডের 20,208 কোটি এবং নন ফান্ডের 544 কোটি টাকা। বেক্সিমকো লিমিটেডে ফান্ডে 1,994 কোটি এবং নন ফান্ডে 324 কোটি টাকার ঋণ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী একক গ্রাহকে মূলধনের 25% ফান্ডে ও নন ফান্ডে। বেশি ঋণ দেওয়ার নিয়ম নেই, তবে জনতা ব্যাংক একটি গ্রুপকেই ব্যাংকের মূলধনের 949.78% ঋণ সুবিধা দিয়েছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন 140 কোটি ভারতীয় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বৃহস্পতিবার 15 আগস্ট দিল্লির লালকেল্লায় দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর এই ইস্যুতে এটি মোদির প্রথম বক্তব্য। এর আগে নিজেদের সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক দল ও অন্যান্য পক্ষের সঙ্গে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করলেও মুখ খোলেননি মোদি। মোদি বলেন 140 কোটি ভারতীয় হিন্দু বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ভারত সর্বদা বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষিত হবে। আমরা আশা করি বাংলাদেশে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। ভারতীয়রা চায় হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। গত 5 আগস্ট থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এরপর ভিন্ন দেশে আশ্রয়
প্রার্থনার গুঞ্জন উঠলেও এখন পর্যন্ত তিনি ভারতেই আছেন। সেখানে কিছুদিন নিভৃতে কাটানোর পর স্থানীয় সংবাদ মাধ্যমে বিবৃতি পাঠান। এছাড়া তার ছেলে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক আইডিতে মায়ের বিবৃতিতে পোস্ট করেছেন। বিষয়টি দুই নিকট প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায় মনে করেছে বাংলাদেশ সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের এই বার্তা বুধবার ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনারকে জানানো হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়টি ভারত নিশ্চিত করবে বলে আশা করেছে জয়। এ নিয়ে ছাত্র জনতা সমালোচনার মুখর, অনেকে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিচ্ছে। বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র, এমনটি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। বুধবার 14 আগস্ট মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের ভারতীয় অংশীদারদের পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য দেশের সাথে যোগাযোগ করছি। আমি ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাচ্ছি না, তবে আমরা বাংলাদেশে সহিংসতার অবসানের পাশাপাশি জবাবদিহিতা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধার জন্য চাপ অব্যাহত রেখেছি। এ সময় এক সাংবাদিকদের প্রশ্ন করে বলেন, দুই ভারতীয় আমেরিকান কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি ও শ্রী থানেদার পৃথক দুটি চিঠি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে পাঠিয়েছেন। ওই চিঠিতে বাংলাদেশে হিন্দুদের জীবন রক্ষার তার হস্তক্ষেপ এবং সাহায্য চাওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী কি চিঠি দুটি পেয়েছেন? এ ব্যাপারে ব্লিংকেন কি ভাবছেন? জবাবে প্যাটেল বলেন, আমি সুনির্দিষ্ট চিঠিপত্র নিয়ে কিছু বলতে চাচ্ছি না, তবে আমরা কংগ্রেসের অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি। মনে রাখবেন, বাংলাদেশকে শান্ত এবং সাম্প্রতিক সহিংসতার অবসানে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের আহ্বানকে আমরা স্বাগত জানাই। সেই সাথে নিরাপত্তা পুনরুদ্ধার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সুরক্ষায় নতুন সরকারকে লক্ষ্যকে আমরা স্বাগত জানাই।